ক্যালকাটা ইউনিভার্সিটি সহ তোমরা যারা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এডুকেশন অনার্সে বা এডুকেশন জেনারেল বা পাস করছে, তোমাদের যে DSCC2 বা MDCCC2 বা MN2 এবং ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেলদের ক্ষেত্রে MN4 যে পেপারটি রয়েছে এডুকেশন সাইকোলজি বা শিক্ষা মনোবিজ্ঞান, এই পেপার থেকে একটি প্রশ্ন, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের শিক্ষাগত তাৎপর্য কী, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 10 নম্বরের যে অ্যান্সার সেটিও তোমাদের সামনে প্রোভাইড করবো এই ভিডিওর ভিতর দিয়ে। তা দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রজ্ঞামূলক বিকাশ কী। তা এ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও আমি এর আগে দিয়েছি, চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। প্রজ্ঞামূলক বিকাশ কাকে বলে বা জন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ কি, এটা যদি বাংলা লিখেই তোমরা সার্চ করো তাহলেই আমার দেওয়া অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা এই পেপারের আরও যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তারও ভিডিও পেয়ে যাবে। এখন আমরা এই ক্লাসে আলোচনা করব এই প্রজ্ঞামূলক বিকাশের শিক্ষাগত তাৎপর্য কী। দেখো, যত মনোবৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক যত থিওরি দিয়েছেন, প্রতিটা থিওরির কিন্তু শিক্ষাগত তাৎপর্য রয়েছে এবং সেটা আমাদেরকে পড়তে হয়। এবং এই প্রজ্ঞামূলক বিকাশের যে তত্ত্ব পিয়াজে দিয়েছেন, এই তত্ত্ব খুব বিখ্যাত একটি তত্ত্ব, এর শিক্ষাগত তাৎপর্য এই জন্য আলাদাভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমাদের সাজেশন যেটি আমি দিয়েছি সেই সাজেশনে কিন্তু এই প্রশ্নটা আছে, প্রজ্ঞামূলক বিকাশের শিক্ষাগত তাৎপর্য। তা প্রজ্ঞা অর্থাৎ এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে, জ্ঞানকে বলা হয় প্রজ্ঞা। তা জ্ঞানের বিকাশ কিভাবে হয় একজন শিক্ষার্থীর মধ্যে, প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে যে সে শিক্ষা লাভ করছে তার মধ্যে জ্ঞানের বিকাশ হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে তার একটা কিছু স্তর আছে, কিছু ভাগ আছে, পিয়াজে এমনটাই বলছেন। এবং এই প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে বিদ্যালয় কি ভূমিকা নিচ্ছে, শিক্ষক কি ভূমিকা নিচ্ছেন, এবং এখানে শিক্ষার কি ভূমিকা রয়েছে, এবং শিক্ষা কিভাবে একজন শিক্ষার্থীর যে জ্ঞান সেটাকে বৃদ্ধি করছে, কোন প্রক্রিয়ায় করছে, এই দৃষ্টিভঙ্গি দিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের শিক্ষাগত তাৎপর্য। তা দেখো, এখানে এই জন পিয়াজে যিনি এই প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব আবিষ্কার করেছেন, তিনি 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং এই প্রজ্ঞামূলক বিকাশ এই তত্ত্ব তিনি উদ্ভাবন করেন, একটা অবিস্মরণীয় তত্ত্ব। এই জন পিয়াজেট বিভিন্ন বয়সের ছাত্রদের উপর গবেষণা করে তিনি সিদ্ধান্তে এসেছেন এবং বলছেন যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে। 4টি স্তর, স্তরগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। 4টি স্তর আছে এবং প্রতিটা স্তর তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। একজন শিশুর একেবারে প্রথম অবস্থায় সে দর্শন, স্পর্শ এবং স্বাদ ইত্যাদির প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তার মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটে এবং পরবর্তী পর্যায়ে সে বিভিন্ন সংকেতকে ব্যবহার করতে পারে, বিমূর্ত চিন্তার তার মধ্যে বৃদ্ধি ঘটে এবং পরিণত বয়স পর্যন্ত এটা কিন্তু শিশু চলতে থাকে। এবং পরিণত বয়সের পরে আমরা দেখি যে সেই ব্যক্তির মধ্যে তার যে বিমূর্ত চিন্তাগুলো রয়েছে এবং যে বিকল্প সম্ভাবনা রয়েছে তার মধ্যে সে মূল্যায়ন করতে পারে এবং সেই মূল্যায়নের ভিতর দিয়ে তার মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটে। একেবারে সহজ বিষয় যে শিশু প্রথম অবস্থায় দর্শন, শ্রবণ, স্পর্শের মধ্য দিয়ে তার মধ্যে প্রতিক্রিয়ার ভিতর দিয়ে প্রজ্ঞার বিকাশ ঘটছে, পরবর্তীতে সংকেত ব্যবহার করছে, বিমূর্ত চিন্তা করছে, বিকল্প সম্ভাবনার মধ্যে সেটা মূল্যায়ন করতে পারছে এবং তার মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটছে। জন পিয়াজেট যে 4টি স্তরের কথা বলেছেন প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে, সেই 4টি স্তর আমরা কম বেশি জানি। সংবেদন চালকমূলক স্তর প্রথম স্তর, যেটি চলে শিশুর জন্ম থেকে 18 বা 24 মাস পর্যন্ত। এরপরে আসে প্রাক সক্রিয়তার স্তর, যেটি 2 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে একেবারে ক্লাস 2 পর্যন্ত, প্রাথমিক সূচনা পর্যন্ত এই স্তর রয়েছে প্রাক সক্রিয়তার স্তর। এরপরে রয়েছে সক্রিয়তার স্তর, 7 থেকে 12 বছর, অর্থাৎ ক্লাস 2 থেকে ক্লাস 6 বা 5 পর্যন্ত এই যে সময়টা শিশুর, এটাকে বলা হচ্ছে সক্রিয়তার স্তর। আর শেষ যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, এটি রয়েছে 7 থেকে 11 বছর পর্যন্ত। তাই এই 4টি স্তরের ভিতর দিয়ে একজন শিক্ষার্থী শিক্ষা লাভ করে, জ্ঞান লাভ করে, তার মধ্যে শিক্ষণ হয় এবং প্রজ্ঞার বিকাশ ঘটে।
তো এক একটা স্তরে আমরা একজন শিক্ষার্থীকে কিভাবে তার এই প্রজ্ঞার বিকাশ ঘটাতে পারি, শিক্ষার ভিতর দিয়ে তার প্রজ্ঞার বিকাশ কিভাবে ঘটবে এই স্তরগুলোতে, সেটাই কিন্তু মূল আলোচনা। তো দেখো এখানে একটু বোর্ডে আমরা দেখে নিই। দেখো প্রথম যে স্তরটি রয়েছে সংবেদন চালকমূলক স্তর। এই স্তরে শিশু কিভাবে শেখে? শিশু বিভিন্ন আকার আকৃতি এবং বর্ণের যে খেলনা রয়েছে সেই খেলনার মাধ্যমে সে শিক্ষা লাভ করে। শিশুকে বিভিন্ন ধরনের আকার আকৃতির বর্ণের খেলনা দিতে হবে এবং সেই খেলনাগুলোর সাথে খেলা করে শিশু তার মধ্যে আকার আকৃতি বিভিন্ন বর্ণ সম্পর্কে একটা ধারণা তার মধ্যে গড়ে উঠবে। এছাড়া এই খেলনা বস্তুগুলোর সাথে খেলতে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের যে বিকাশ সেই বিকাশও হবে। এই কারণে দেখো এই প্রথম স্তরটাকে বলা হচ্ছে সংবেদন চালকমূলক, অর্থাৎ তার হাত পা সে সঞ্চালন করছে। শিশু খেলনার সাথে খেলতে গিয়ে বা বলকে গড়াতে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে এবং তার মধ্যে জ্ঞানের বা প্রজ্ঞার প্রাথমিক যে সূচনা সেটা কিন্তু হচ্ছে। তাই এই স্তরে একজন শিক্ষকের উচিত হবে শিশুকে খেলনা দেওয়া এবং বিভিন্ন আকার আকৃতির খেলনা দেওয়া, যার মধ্যে দিয়ে শিশুর বিভিন্ন বস্তু সম্পর্কে জ্ঞান লাভ হয়। পারিপার্শ্বিক যে সমস্ত বস্তু আছে সেগুলোকে শিশুকে দিতে হবে। শিশু সেগুলো হাত দিয়ে স্পর্শ করবে, মুখে দেবে, ছুঁড়ে ফেলবে, টেনে নেবে বা সরিয়ে দেবে বা ফেলে দেবে, ভাঙচুর করবে। এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ওই বস্তুর সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতর দিয়ে শিশুর মধ্যে একটা জ্ঞান লাভ হবে। এখানে শিশুর এই সংবেদন সঞ্চালনমূলক যে জ্ঞান, তার অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন, সেই জ্ঞানের পাশাপাশি তার মধ্যে যে আত্মবিকাশের যে মাত্রা, সেই মাত্রাও কিন্তু পর্যবেক্ষণ করা যাবে। অর্থাৎ তার মধ্যে কতটা প্রজ্ঞার বিকাশ ঘটছে তার পরিমাপও কিন্তু করা যাবে এই সমস্ত খেলনা বস্তু তার মধ্যে দিয়ে, তাকে দিয়ে। শিশুর মধ্যে কি ধরনের জ্ঞান হতে পারে এই সমস্ত খেলনাগুলো তাকে দেওয়ার ফলে, তার সাথে খেলা করার ভিতর দিয়ে শিশুর মধ্যে কি ধরনের জ্ঞান হতে পারে? শিশুর জ্ঞান হবে যে সে গোলাকার বস্তু সম্পর্কে তার একটা আইডিয়া হবে বা ধারণা তৈরি করতে পারবে। একটা চতুর্ভুজ কোনো বস্তুকে উপর থেকে ফেললে বিশেষ ধরনের একটা শব্দ হয়, এটা শিশু জানবে। বা কোনো বল কিভাবে গড়িয়ে যায় এ সম্পর্কে তার ধারণা হবে। এই জন্য কোনো গতিশীল বস্তু শিশুকে দিতে হবে খেলনা স্বরূপ। তো এইভাবে এই প্রথম স্তর, যেটা জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুর মধ্যে চলে, এই স্তরে একজন শিক্ষার্থীকে শিক্ষক বিভিন্ন খেলনা দেবেন, খেলনা সামগ্রী দেবেন, বিভিন্ন আকার আয়তনের বর্ণের খেলনা দেবেন এবং তার সাথে শিশু খেলা করে খেলার ভিতর দিয়ে বিভিন্ন বস্তু সম্পর্কে তার একটা ধারণা হবে, তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে। এইটাই ছিল এই প্রথম স্তরের শিক্ষাগত তাৎপর্য। এরপর দেখো রয়েছে দ্বিতীয় স্তরে কি আছে, প্রাক সক্রিয়তার স্তর, 2 থেকে 7 বছর। অর্থাৎ একেবারে প্রাক প্রাথমিক থেকে লয়ার প্রাইমারি বা আপার প্রাইমারি বা ইনফ্যান্ট, এই সমস্ত যে ক্লাসগুলো রয়েছে, নার্সারি, আপার নার্সারি, এই স্তরে একেবারে ক্লাস 2 বা 1 পর্যন্ত এই স্তরটাকে আমরা বলছি প্রাক সক্রিয়তার স্তর। খুবই গুরুত্বপূর্ণ এই স্তর। এই স্তরে প্রথম বা প্রধান যে কাজ, প্রথম স্তরে কি দেওয়া হয়েছিল শিশুকে? বিভিন্ন খেলনা, বিভিন্ন বস্তু তাকে দেওয়া হয়েছিল খেলনা স্বরূপ। এই বস্তুগুলোর সঠিক ব্যবহারটা কি, সেই সঠিক ব্যবহার সে কিভাবে করতে পারে সেটাই তাকে শেখানো হবে। অর্থাৎ একজন শিক্ষকের উচিত বা শিক্ষকের কর্তব্য যে এই স্তরে শিক্ষার্থীরা যাতে বিভিন্ন বস্তুকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা। এবং একজন শিক্ষার্থীকে পরিবেশের সাথে, পরিবেশের বিভিন্ন বিষয়ের সাথে তাকে পরিচিত করে তুলতে হবে, তার পারিপার্শ্বিক বিভিন্ন মূর্ত বিষয় তার কাছে তুলে ধরতে হবে এবং সেই বস্তুর সঠিক ব্যবহার এই স্তরে শিক্ষার্থী লাভ করবেন। কিভাবে লাভ করবেন তার অনেকগুলো কিন্তু স্টেপ বা তার কিছু ধাপ রয়েছে। যেমন বিলম্বিত অনুকরণ, কারণ শিশু এই সময় কোনো কিছু দেখে, কোনো ঘটনা দেখে পরে গিয়ে মানে পরবর্তীতে সে সেটাকে অনুকরণ করতে পারে। যেমন শিশুকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলো, চিড়িয়াখানা থেকে বাড়ি আসার পর শিশু ওই চিড়িয়াখানার কোনো একটি বিশেষ জন্তু কী ধরনের আচরণ করেছিল সে কিন্তু বাড়িতে এসে অনুকরণ করতে পারে। তাই এটা বিলম্বিত অনুকরণ, যেহেতু পরে হচ্ছে অনুকরণটা, তাই এই পর্যায়ে শিশুর মধ্যে বিলম্বিত অনুকরণ হয়।
শিক্ষকের উচিত যে শিশুরা, এই বয়সে শিশুরা যেগুলো পছন্দ করে, সেই পছন্দ করার জিনিসগুলোর কার্যকারিতা, তার সঠিক ব্যবহার কিভাবে সে করতে পারে সেটা শেখানো বা জানানো। তা সেক্ষেত্রে কি করবেন শিক্ষার্থীকে শিক্ষক করবেন কি, যে বিভিন্ন বিষয়ের সাথে, বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার সাথে, মূর্ত বিষয়ের সাথে তাকে পরিচিত করাবেন। এবং দেখো, এই পর্যায়ে শিশুর রূপক অভিনয় করতে পারে, যেমন ঘুমিয়ে থাকার ভান করা বা অন্য কোনো রকম কিছু ভাবতে শেখা নিজেকে। হ্যাঁ, তো এইসব ভাবনা শিশু এই সময় করতে পারে। অঙ্কন, শিশুর যে ইচ্ছা শক্তি আছে, যে সমস্ত চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে, সেগুলো শিশু ছবি আঁকার ভিতর দিয়ে প্রকাশ করতে চায়। এবং এই জন্য একজন শিক্ষকের উচিত কাজ হবে যে ওই শিক্ষার্থীর সাথে ওই অঙ্কনের বিষয়ে বা ছবি আঁকার বিষয়ে কথাবার্তা বলা। এরপরে দেখো, আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মানসিক প্রতিকল্প। তাই এই সময় শিশু বিভিন্ন বস্তুর সাথে পরিচিত হওয়ার পাশাপাশি তার মধ্যে একটা মানসিক প্রতিকল্প গড়ে ওঠে। তবে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সে বলতে পারে, বুঝতে পারে, কিন্তু সেই বস্তু বা ঘটনার যে পরিবর্তন কিভাবে করা যায়, এটা কিন্তু শিশুরা সেই সময় ধারণা করতে পারে না। তাই দেখো, এই স্তরে শিশুর ভাষারও জ্ঞান হয়। কিভাবে হয়? কারণ শিশু তার যে চিন্তা ভাবনা, ইচ্ছা শক্তি, সেটা ভাষার মাধ্যমে এই স্তরে প্রকাশ করে। তাই অভিভাবক এবং শিক্ষকের কর্তব্য যে শিশু যাতে বয়স্ক বা বড়দের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে, তার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। তো এই সমস্ত কিছু করা সম্ভব যদি শিক্ষক বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন থেকে ছবি কেটে এনে এই সমস্ত শিশুদেরকে দেখান এবং জিজ্ঞাসা করেন যে এই ছবিতে তোমরা কি দেখছো। তখন শিশু, এবং এই ছবিতে যা দেখছো সেটা গল্পের মাধ্যমে তোমরা বলো। তা গল্প করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভাষার বিকাশ ঘটে, আবার পাশাপাশি তাদের মধ্যে কতটা তাদের যে আত্মবিকাশ হচ্ছে বা এই প্রজ্ঞার বিকাশ কি পরিমাণে হচ্ছে, সেটা কিন্তু পরিমাপ করা যায়। ভাষার বিকাশের সাথে সাথে তার প্রজ্ঞার বিকাশও এই স্তরে আমরা দেখতে পাই, যদি আমরা তাকে বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে বলি যে ছবিতে কি দেখছো সেটা তোমরা গল্পের মাধ্যমে বলো। এছাড়া এই সময় শিশুদেরকে বিভিন্ন আকার আয়তনের জিনিস দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে মার্বেল বল বা গোল কয়েন। এগুলো টেবিলের উপরে গোল করে রেখে আর একবার সেগুলো সমান্তরালভাবে রেখে শিশুদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে যে কোনটা বৃহৎ, গোল বৃত্তটা বৃহৎ না সরল রেখাটি বৃহৎ। কেউ কেউ উত্তর দেবে সরল রেখাটি বৃহৎ, কেউ বলবে বৃত্ত বৃহৎ, কেউ ইতস্তত করবে। তো এইভাবেও তাদের মধ্যে এই সময় যে প্রজ্ঞার বিকাশ, সেই বিকাশ কিন্তু শিক্ষক করতে পারেন এই সমস্ত খেলনা বস্তুর মাধ্যমে। এরপরে দেখো, তৃতীয় যে স্তর আছে, যেটা যৌক্তিক স্তর। এই যৌক্তিক স্তর খুবই গুরুত্বপূর্ণ, কারণ যৌক্তিক স্তরে মানে যৌক্তিক বলতে এখানে সক্রিয়তার স্তর, যৌক্তিক স্তর পরে আসছে। সক্রিয়তার স্তর 7 থেকে 11 বছর বয়সের শিশুদের এই সক্রিয়তামূলক স্তরে বিকাশ ঘটে। এই স্তরের বিকাশ কিভাবে হয়? দেখো, এর আগে সে বিভিন্ন প্রথম স্তরে আমরা দেখেছি বিভিন্ন খেলনা বস্তু নিয়ে সে খেলার ভিতর দিয়ে তার মধ্যে প্রজ্ঞার বিকাশ হচ্ছে। দ্বিতীয় স্তরে সেই খেলনা বস্তুগুলোর সঠিক ব্যবহার সে শিখছে শিক্ষকের কাছ থেকে। আর তৃতীয় স্তরে, যেটা সক্রিয়তার স্তর, এই স্তরে শিশুর মধ্যে মূর্ত যে চিন্তাভাবনা সেটা গড়ে ওঠে এবং সে পরিবেশের যে মূর্ত বিষয়ের সাথে অভিযোজন, আত্মীকরণের মধ্য দিয়ে তার মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটে। এবং শিক্ষকের এখানে উচিত হয় যে বা কর্তব্য থাকে যে মূর্ত পরিবেশের সাথে মূর্ত উদাহরণ তার মধ্যে তুলে ধরে, তার সামনে তুলে ধরে তার এই প্রজ্ঞার বিকাশ ঘটানো। এবং এক্ষেত্রে শ্রেণীকক্ষের যে সাধারণ বিষয় রয়েছে, যেমন পেন, পেন্সিল, খাতা, রবার, স্কেল, এগুলো একত্রিত করে এক জায়গায় করে শিক্ষার্থীদের বলা হবে যে এগুলো পৃথকীকরণ করো, শ্রেণীকরণ করো। যখন তারা পেন্সিল একদিকে, রাবার একদিকে রাখবে, তখন জিজ্ঞাসা করতে হবে শিক্ষক জিজ্ঞাসা করবেন যে এই যে শ্রেণীকরণগুলো করা হচ্ছে সেটা কোন ভিত্তিতে করা হচ্ছে, কেন করা হচ্ছে, একটা পেন্সিল থেকে একটা রাবারকে কেন আলাদা করা হচ্ছে। তো এইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটে এই তৃতীয় স্তরে, সক্রিয়তামূলক এই স্তরে। এরপর দেখো রয়েছে চতুর্থ স্তর, যে স্তরটি খুবই গুরুত্বপূর্ণ, যৌক্তিক সক্রিয়তার স্তর।
শিক্ষণ এবং শিক্ষণ, শিক্ষা দেওয়া এবং শিক্ষার্থী শিক্ষা লাভ করা, অর্থাৎ শিখন এবং শিক্ষণের ক্ষেত্রে এই যৌক্তিক সক্রিয়তার স্তর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই স্তরে শিক্ষার্থীদের মধ্যে যে তাদের মধ্যে যে আত্মসচেতনতা বোধ বা তাদের নিজস্ব যে বোধ চিন্তা ভাবনা, তাতেই তারা সন্তুষ্ট থাকে, তাদের মধ্যে আত্মগরিমা বৃদ্ধি পায়। এই জন্য একজন শিক্ষকের এই সময় লক্ষ্য রাখতে হবে যে একজন শিক্ষার্থীর মধ্যে যে তার যে ক্ষমতা আছে, তার যে বিশ্বাস আছে, সেটা যেন অতিরিক্ত পরিমাণে না হয়, সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। এই জন্য একজন শিক্ষক করবেন কি, শিক্ষার্থীদেরকে বিভিন্ন কাজের সাথে যুক্ত করবেন, বিভিন্ন চ্যালেঞ্জিং কাজ তাকে দেবেন। এমন চ্যালেঞ্জিং কাজ দেবেন না যে চ্যালেঞ্জিং কাজ করতে গিয়ে সে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে। বিভিন্ন ঘটনা তার সামনে তুলে ধরবেন শিক্ষক এবং সেই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা করবেন, সেই ঘটনার কারণগুলোও বলবেন, কিন্তু তার যে গুরুত্ব, তার যে তাৎপর্য, সেটা শিক্ষার্থীদের কাছে জানতে চাইবেন। যেমন এখানে উদাহরণ দিয়ে বলা যায় যে সালোক সংশ্লেষ ঘটনা, তা শিক্ষক শিক্ষার্থীদের সামনে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সুন্দর করে ব্যাখ্যা করবেন এবং সালোক সংশ্লেষ কেন হয় তার কারণগুলো বলবেন। এবার তিনি জিজ্ঞাসা করবেন যে এর ফলে কি হলো, তাৎপর্য, গুরুত্ব, ফলাফলটা কি। তো এইভাবে বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটে। শিক্ষার্থীরা এই স্তরে এসে তাদের মধ্যে যুক্তির বিকাশ ঘটে। তারা বিভিন্ন যে ব্যাখ্যা বা বিভিন্ন তথ্যের যে বিন্যাস, সেটা কিভাবে করছে শিক্ষার্থী, সেটা শিক্ষক এই স্তরে লক্ষ্য রাখবেন। এবং এখানে শিক্ষার্থীকে যে কাজটা দেওয়া হবে, সেই কাজের প্রতি শিক্ষার্থী লক্ষ্য রাখবেন, শিক্ষকের প্রতি নয়। এরপরে শিক্ষকের হাতে অনেকটা সময় থাকে, তিনি খুব ভালোভাবে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে পারেন। শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ তিনি এইভাবে করবেন যে শিক্ষার্থীরা বাস্তব ঘটনা এবং সম্ভবময় যে ঘটনা, সম্ভবপর ঘটনা, তার মধ্যে পার্থক্য করতে পারছে কিনা, বিভিন্ন তথ্যের বিন্যাস কিভাবে করছে। তা এই স্তরে যেহেতু একজন শিক্ষার্থীর যে বোধ থাকে, সেই বোধে নিয়েই সে সন্তুষ্ট থাকে, তার থেকে সে বেরোতে চায় না। এই জন্য একজন শিক্ষকের এখানে কর্তব্য থাকে যে তার সেই ক্ষমতা যেন মাত্রা ছাড়িয়ে না যায়, নিজের ক্ষমতা সম্পর্কে শিক্ষার্থী যেন উচ্চ ধারণা পোষণ না করে, তার সেই ক্ষমতাকে সঠিকভাবে বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেটার প্রকাশ ঘটানোই কিন্তু শিক্ষকের এখানে কর্তব্য। এই স্তরে এসে শিক্ষাগত কারণে এবং জ্ঞানের কারণে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এই স্তর পার করতে পারে না। অর্থাৎ এই চতুর্থ যে স্তর আছে, যৌক্তিক সক্রিয়তার স্তর, এই স্তর শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর। তাহলে এই ছিল চারটি স্তর। এই চারটি স্তর সংবেদন চালকমূলক স্তর, যে বয়সে তাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে খেলনার সাথে তাদের পরিচিত করাতে হবে এবং তার মধ্যে দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটবে। দ্বিতীয় স্তরে শিশুদের যে বস্তুগুলো দেওয়া হচ্ছে তার সঠিক ব্যবহার সে কীভাবে করতে পারে, তার জন্য মূর্ত বিষয়ের সাথে তাদেরকে পরিচিত করাতে হবে, বিভিন্ন বিষয়ের বাস্তবিক জ্ঞান তাদেরকে দিতে হবে, পারিপার্শ্বিক বস্তুর সাথে তাদেরকে পরিচয় ঘটাতে হবে। তৃতীয় স্তরে রয়েছে সক্রিয়তামূলক স্তর। এই স্তরে তাদের মধ্যে মূর্ত ধারণা গড়ে ওঠে, বিমূর্ত ধারণা তাদের এই সময় গড়ে ওঠে না। এই কারণে শিক্ষক এই সময় মূর্ত উদাহরণ তাদের সামনে তুলে ধরবেন, মূর্ত পরিবেশের সাথে তাদের পরিচয় করাবেন এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে বলবেন যে শ্রেণীকরণ করতে, বিভিন্ন বিষয়ে জিনিস যেমন খাতা, পেন্সিল, রবার, স্কেল এক জায়গায় করে সেগুলোকে আলাদা করতে বলবেন। কোন বেসিসে সেগুলো আলাদা করছে শিক্ষার্থী, সেগুলো জানতে চাইবেন। এইভাবে তাদের মধ্যে একটা প্রজ্ঞার বিকাশ ঘটবে, মূর্ত ধারণার বিকাশ ঘটবে। পরবর্তী স্তর যৌক্তিক সক্রিয়তার স্তর, যে স্তরে শিক্ষার্থীদের মধ্যে বিমূর্ত চিন্তাভাবনার জন্ম নেবে এবং এই বিমূর্ত চিন্তাভাবনা বা বিকল্প সম্ভাবনাকে মধ্যে মূল্যায়ন করতে পারবেন এবং তার মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটবে। তো এই চারটি স্তরের এই ছিল শিক্ষাগত তাৎপর্য। এর যে প্রপার কোয়ালিটি অ্যান্সার সেটি আমি অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, মার্কস 10। প্রথমে প্রজ্ঞামূলক বিকাশ এর সম্পর্কে পয়েন্ট করে লিখতে হবে। প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জন পিয়াজেট 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে তার গবেষণা এবং অবদান অবিস্মরণীয়। বিভিন্ন বয়সের শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করে
পিয়াজে মন্তব্য করেন যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে, প্রতিটি স্তরই তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় স্পর্শ, দর্শন, স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। পরবর্তী স্তরে অর্জিত সংকেতের ব্যবহার এবং বিমূর্ত চিন্তনের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে পরিণত বয়স পর্যন্ত। এই সময় ব্যক্তি বিমূর্ত ধারণা এবং বিকল্প সম্ভাবনাগুলিকে মূল্যায়ন করতে সক্ষম হয়, যার ফলে প্রজ্ঞার বিকাশ হতে থাকে। এবার প্রজ্ঞামূলক বিকাশের স্তর দেখো, জন পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। 1. সংবেদন চালকমূলক স্তর, জন্ম থেকে 18 থেকে 24 মাস। 2. প্রাক সক্রিয়তার স্তর, 2 বছর থেকে 7 বছর। 3. মূর্ত সক্রিয়তার স্তর, 7 বছর থেকে 11 বছর। 4. যৌক্তিক সক্রিয়তার স্তর, 11 বছর থেকে 18 বছর। এবার প্রথম স্তর, সংবেদন চালকমূলক স্তরের শিক্ষাগত তাৎপর্য। শিশুদের নিকট বিভিন্ন আকার আকৃতি ও খেলনার বস্তু দিতে হবে, যাতে বস্তুর আকার আকৃতি বর্ণ সম্পর্কে তাদের জ্ঞান হয়। নানা রকমের খেলনা বস্তু তাদের সরবরাহ করতে হবে, যাতে একদিকে যেমন তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের সুযোগ ঘটে, অন্যদিকে তেমনি শক্ত, নরম, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, স্থবির, গতিশীল বস্তু সম্পর্কে জ্ঞান জন্মায়। শিশুর ক্ষমতা অনুযায়ী প্রজ্ঞামূলক বিকাশ ঘটাতে গেলে পারিপার্শ্বিক বস্তুর সঙ্গে প্রতিক্রিয়া করাতে হবে। শিশু বস্তুকে স্পর্শ করবে, মুখে দেবে, সরিয়ে দেবে, কাছে টেনে নেবে, ধরবে, ছুঁড়বে, ওপর থেকে ফেলবে, এই ধরনের আরও নানা রকম প্রতিক্রিয়া করবে। এইভাবে সংবেদন চালকমূলক ক্রিয়ার দ্বারা শিশু শিখবে। বলকে ঠেলে দিলে গড়ায়, চতুর্ভুজ আকারের কোনো জিনিস ওপর থেকে ফেলে দিলে বিশেষ শব্দ হয় বা শব্দ করে। এইভাবে শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে। 2 পয়েন্ট, প্রাক সক্রিয়তার স্তরের শিক্ষাগত তাৎপর্য। প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার্থীরা, মানে 2 থেকে 7 বছরের যে শিক্ষার্থীরা, যাতে বস্তুকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে শিক্ষক সর্বদা উদ্যোগী হবেন এবং যত বেশি সম্ভব শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সচেষ্ট হবেন। এই স্তরের শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় পছন্দ করে এবং যেগুলি দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে তা নিম্নে উল্লেখ করা হলো। 1. বিলম্বিত অনুকরণ। প্রাক সক্রিয়তা স্তরে শিক্ষার্থীরা পূর্বে প্রত্যক্ষ করা কোনো কাজকে অনুকরণ করতে পারে, যেমন চিড়িয়াখানা দেখা, কোনো জন্তুর আচরণ নকল করতে পারা ইত্যাদি। একেই বলে বিলম্বিত অনুকরণ। 2. রূপক অভিনয়। শিশুরা ঘুমিয়ে পড়ার ভান বা নিজেদের অন্য কিছু ভাবতে ভালোবাসে। 3. অঙ্কন। এই বয়সে শিশুরা তাদের কল্পনাগুলিকে অঙ্কনের মধ্যে রূপ দিতে ভালোবাসে। অঙ্কনের মধ্য দিয়ে তাদের চিন্তা ও চিন্তার মাত্রার পরিচয় পাওয়া যায়। তাদের অঙ্কন প্রসঙ্গে কথাবার্তা বলতে উৎসাহ দিতে হবে। 4. মানসিক প্রতিকল্প। এই স্তরে শিশুরা মানসিক প্রতিকল্প গঠন করতে পারে, বিষয়বস্তু সমূহ প্রকাশ করতে পারে, কিন্তু বস্তু বা ঘটনাসমূহকে পরিবর্তন বা অনুমান করতে পারে না। 5. ভাষা। এই স্তরে শিশুরা চিন্তার বাহন হিসাবে ভাষাকে ব্যবহার করে। শিক্ষক, অভিভাবক সেজন্য এমন পরিবেশ রচনা করবেন যেখানে শিশুরা প্রাপ্ত বয়স্কদের সঙ্গে কথা বলার সুযোগ পায়। পরিশেষে বলা যায়, যেসব শিক্ষক এইসব শিশুদের শিক্ষার দায়িত্বে থাকবেন তারা শিশুর প্রজ্ঞার বিকাশের জন্য নিম্নোক্ত ব্যবস্থা অবলম্বন করতে পারেন। যেমন 1. সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি থেকে ছবি কেটে নিয়ে ছবি সম্পর্কে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করতে পারেন। ছবিতে তুমি কি দেখছো তার উপর গল্প বলো। এর মধ্যে দিয়ে কেবল মাত্র ভাষার বিকাশ হয় না, আত্মকেন্দ্রিকতার মাত্রা এবং প্রজ্ঞা বিকাশের মাত্রা পরিমাপ করা যায়। 2. কতকগুলি গোলাকার বস্তু নিয়ে, যেমন মুদ্রা, মার্বেল, প্রথমে বৃত্তাকারে সাজিয়ে পরে সরল রেখায় বিন্যাস করে জিজ্ঞাসা করা যায় কোনটি দেখতে বৃহৎ। কেউ কেউ বলবে সরল রেখাটি বৃহৎ, কেউ কেউ ইতস্তত করবে, আবার খুব কম হলেও কেউ কেউ বলবে দুটোই সমান। এই সব ক্ষুদ্র ক্ষুদ্র সক্রিয়তার দ্বারাই এই স্তরের শিক্ষার্থীদের প্রজ্ঞা বিকাশে সাহায্য করা যায়। 3 নম্বর যে পয়েন্ট, সক্রিয়তামূলক স্তরের শিক্ষাগত তাৎপর্য। মূর্ত প্রতিক্রিয়া স্তরের বালকেরা মূর্ত পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং আত্মীকরণ ও সহযোজনের মাধ্যমে তাদের প্রজ্ঞা বিকশিত হয়, কিন্তু বিমূর্ত পরিবেশ ও চিন্তনের সঙ্গে প্রতিক্রিয়ায় তারা অক্ষম। তাই এই স্তরের শিক্ষার্থীদের প্রজ্ঞার বিকাশে সাহায্য করার জন্য মূর্ত এবং উপযুক্ত কাজের সঙ্গে তাদের যুক্ত করতে হবে। যেমন শ্রেণীকক্ষের সাধারণ উপকরণ
পেন, পেন্সিল, খাতা, রবার, স্কেল ইত্যাদি সংগ্রহ করে তাদের শ্রেণীকরণ করতে বলা যায়। জিজ্ঞাসা করা যায় কিসের ভিত্তিতে তারা শ্রেণীকরণ করছে। 4 নম্বর শেষ যে স্তরটি রয়েছে যৌক্তিক সক্রিয়তার স্তর। শিখন এবং শিক্ষণের ক্ষেত্রে যৌক্তিক সক্রিয়তার স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে অধিকাংশ শিক্ষার্থীরা নিজেদের বোধ এবং সক্রিয়তা নিয়ে খুশি থাকে। শিক্ষককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা সম্পর্কে মাত্রাতিরিক্ত আস্থা পোষণ না করে। শিক্ষার্থীদের উপর কোনো কাজের দায়িত্ব অর্পণ করার পূর্বে যত অধিক সম্ভব মূর্ত উদাহরণের সাহায্যে তাদের সচেতন করে তুলতে হবে। শিক্ষার্থীদের বিকাশের মাত্রা সম্পর্কে অবহিত হবার উদ্দেশ্যে লক্ষ্য রাখতে হবে তারা কিভাবে তথ্য বিন্যাস করছে এবং কাজ করছে। শিক্ষার্থীদের কাজ চ্যালেঞ্জিং হবে কিন্তু এমন কঠিন হবে না যাতে তারা ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে। শিক্ষার্থীরা কাজের প্রতি লক্ষ্য রাখবে, শিক্ষকের প্রতি নয়। এর ফলে শিক্ষক তাদের পরিচালনা করতে সময় পাবেন। যৌক্তিক সক্রিয়তা স্তরে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষক লক্ষ্য রাখবেন শিক্ষার্থীরা বাস্তব এবং সম্ভাবনার মধ্যে পার্থক্য করতে পারছে কি না। এক কথায় বলা যায় শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের তথ্যগুলি ব্যাখ্যা করবেন ও কারণ দর্শাবেন এবং অবশেষে তাৎপর্য নির্ণয়ে নির্দেশনা দেবেন। তবে মনে রাখতে হবে বুদ্ধি, জ্ঞান ও শারীরিক কারণে সকলেই প্রজ্ঞামূলক বিকাশের এই পর্যায়ে উন্নীত হতে পারে না। তো এই ছিল প্রজ্ঞামূলক বিকাশের শিক্ষাগত তাৎপর্য কী তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তর। যদি তোমাদের প্রজ্ঞামূলক বিকাশের স্তরের উপরে 10 নম্বরের প্রশ্নের উত্তরের দরকার হয়, অবশ্যই দরকার হবে, সাজেশনে রয়েছে, তাহলে তার উত্তরের তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।